দ্বাদশ শ্রেণীর আজকে আমরা দ্রবণ অধ্যায়ের সলিবিলিটি সম্পর্কে জানব। প্রথমে আজকে আমরা দেখে নিই যে দ্রাব্যতা সংজ্ঞাটা কী, অর্থাৎ আমরা দ্রাব্যতা বলতে কি বুঝি সেটা কিন্তু আমরা ক্লাস 9-এ পড়ে এসেছি। তো সেটা আরেকবার আমরা দেখে নেব যে দ্রাব্যতা বলতে কি বোঝায়। দেখো, দ্রাব্যতা বলতে বোঝায় সাধারণত একটা নির্দিষ্ট উষ্ণতায় যদি আমরা 100 গ্রাম দ্রাবক নিলাম, নির্দিষ্ট একটা উষ্ণতাকে ফিক্সড করে রাখলাম। 100 গ্রাম যদি দ্রাবককে যত গ্রাম দ্রাব্য দ্রবীভূত হয়ে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে, তাহলে আমরা কি জানলাম যে 100 গ্রাম দ্রাবক তার সাথে যত গ্রাম, সেটা আমরা x ধরে নিলাম, ঠিক আছে। x গ্রাম দ্রাব্য দ্রবীভূত হয়ে দ্রবণটিকে সম্পৃক্ত করবে, ঠিক আছে, অর্থাৎ সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। তাহলে আমরা কি জানলাম যে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে x গ্রাম দ্রাব্য প্রয়োজন হয়েছে। তাহলে x গ্রাম সংখ্যাটাই হবে ওই দ্রবণের দ্রাব্যতা বা ওই দ্রাব্যের দ্রাব্যতা, অর্থাৎ দ্রাব্য কতটা ওই দ্রাবকে দ্রবীভূত হয়েছে তার যে মাত্রা, সেটাই হচ্ছে তার দ্রাব্যতা। বোঝা গেল? দ্রাব্যতাকে আবার যদি আমরা এর ইউনিট বের করতে চাই, তাহলে দ্রাব্যতার ইউনিট কি হবে বা একক কি হবে? দেখো, যদি আমরা 1 মোল পরিমাণ যদি দ্রাব্য দ্রবীভূত থাকে, ঠিক আছে, তাহলে মোল, আর যদি এটা গ্রাম না বলে যদি আমরা লিটারে ধরি দ্রাবকটাকে, যদি তরল হয় তাহলে কি হবে? লিটার, মোল পার লিটার। একটা যে দ্রাবকে তার যদি ওজন দেওয়া থাকে গ্রামে, তাহলে সেই ক্ষেত্রে কি হয়? গ্রাম পার 100 গ্রাম। তাহলে আমরা দ্রাব্যতার ইউনিট এইগুলো বলতে পারি। দেখো, তরলে কঠিনের দ্রাব্যতা, এখানে এই শব্দের মধ্যে কি বোঝা যাচ্ছে যে তরল একটা কোনো পদার্থ আছে, তাতে হচ্ছে কঠিন পদার্থ দ্রবীভূত আছে। তাহলে এই দ্রবণে যে দ্রবণ তৈরি করলো, সেই দ্রবণের মধ্যে কি কি উপস্থিত আছে? দ্রাবক আর দ্রাব্য। এখানে দ্রাবকটা কি? দ্রাবকটা হচ্ছে তরল আর দ্রাব্যটা হচ্ছে কি? কঠিন। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে কঠিন একটা পদার্থ, সেটা তাদের যে ক্রিস্টাল, সেই ক্রিস্টালটা দ্রবীভূত হয়েছে এই একটা তরলের মধ্যে। তাহলে এখানে তরল আর কঠিন আকর্ষণ বল, দ্রাবক অণু আর দ্রাব্য অণু, এদের অণুগুলোর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। যে আকর্ষণ বলের জন্যই কিন্তু এই কঠিন পদার্থটি এই তরল দ্রাবকে দ্রবীভূত হতে পেরেছে। তো কি কারণে দ্রবীভূত হয়েছে সেইটা আমরা দেখব। তো কারণটা দেখার আগে আমরা একটা জিনিস বলে দিই যে কোনো একটা সলিউশনের মধ্যে, অর্থাৎ তরলের মধ্যে কঠিন দ্রবীভূত আছে, সেটা যদি আমরা NaCl ধরে নিই, NaCl দ্রবীভূত অবস্থায় আছে জলের মধ্যে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কি ধরলাম? জল ধরলাম। আর কঠিনটাকে কি ধরলাম? NaCl দ্রাব্য, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো, কিছু পরিমাণ যে দ্রবণে থাকা যে দ্রাব্যকণা, সেই দ্রবীভূত দ্রাব্যকণা, দেখো কিছু পরিমাণ NaCl দ্রবীভূত হবে ওই দ্রাবকের মধ্যে, ঠিক আছে, কিছু পরিমাণ দ্রবীভূত হয়েছে, আবার কিছু পরিমাণ কি হবে? রিটার্ন অদ্রবীভূত হবে। তাহলে আমরা বলতে পারি অদ্রবীভূত দ্রাব্য, ঠিক আছে, দ্রাবক কণা।
দ্রব্যকণা। তাহলে কিছু পরিমাণ দ্রবীভূত দ্রাব্যকণা আর হচ্ছে কি অদ্রবীভূত দ্রাব্যকণা, তাদের মধ্যে একটা সাম্যাবস্থা কাজ করে। তো কিছু পরিমাণ NaCl এই তরল অর্থাৎ জলের মধ্যে দ্রবীভূত হয়ে গেছে, আবার কিছু পরিমাণ কি হবে, রিটার্ন আসবে, অদ্রবীভূত হবে। এদের মধ্যে যে সাম্যাবস্থা সৃষ্টি হয়, যখন এদের সাম্যাবস্থা সৃষ্টি হবে অর্থাৎ সাম্যাবস্থা প্রতিষ্ঠিত হবে, তখন কিন্তু এই NaCl আর জলের মধ্যে সাম্যাবস্থা যখনই সৃষ্টি হয়ে গেল, তখন সেইটা আমরা কি বলবো, সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়েছে NaCl এর। তাহলে সম্পৃক্ত দ্রবণ কখন বলছি, যখন দ্রাব্যকণা দ্রবীভূত হচ্ছে যে পরিমাণ, আবার অদ্রবীভূত দ্রাব্যকণা মানে দ্রবণ থেকে অদ্রবীভূত হয়ে যাচ্ছে কিছু কণা, সেইগুলোর সাম্যাবস্থা যখন একটা নির্দিষ্ট উষ্ণতায় স্থির হয়ে যাবে সাম্যাবস্থাটি, তখন NaCl এর যে জলের মধ্যে দ্রবীভূত হয়েছে সেটা সম্পৃক্ততা গঠন করবে, অর্থাৎ স্থায়ী সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। তাহলে এটা একটা সাম্যাবস্থা। দেখো, যখন সাম্যাবস্থা থাকবে সেই ক্ষেত্রে কিন্তু সম্পৃক্ত দ্রবণ, সেই ক্ষেত্রে কিন্তু সম্পৃক্ত দ্রবণ হলো। আবার দেখো, আমরা আরও দুটো জানি দ্রবণ, একটা কি অতিপিক্ত আর একটা অসম্পৃক্ত। অতিপিক্ত বেশি পরিমাণ দ্রাব্য দ্রবীভূত থাকবে, আর অসম্পৃক্ত যেটাই কম পরিমাণ দ্রাব্য দ্রবীভূত থাকবে, সম্পৃক্ততার থেকে কম। ঠিক আছে, সেই দুটো ক্ষেত্রে কিন্তু সাম্যাবস্থাটা আর বজায় থাকবে না। তাহলে আমরা এখানে বলে দিতে পারি অতিপৃক্ত বা অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে সাম্যাবস্থা থাকে না। তাহলে আমরা জিনিসটা ক্লিয়ার করে বুঝতে পারলাম যে কখন সাম্যাবস্থা থাকবে আর কখন সাম্যাবস্থা থাকবে না। দেখো, কারণটা আমরা আগে দেখে নিই। কারণটা কি হবে, দেখো, যদি দ্রাব্য আর হচ্ছে কি দ্রাবক দুটাই যদি ধ্রুবীয় হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অধিক পরিমাণ দ্রবীভূত হয়। দ্রাব্যটা বেশি পরিমাণ দ্রাবকে দ্রবীভূত হবে, অর্থাৎ অধিক পরিমাণ বা অতি পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হয়। ঠিক একই রকম এর অপোজিটটা ভাবো, যদি দ্রাব্যটা অধ্রুবীয় হয় আর দ্রাবকটাও যদি অধ্রুবীয় হয়, সেই ক্ষেত্রে কিন্তু একই রকম অধিক পরিমাণ এ অধ্রুবীয় দ্রাব্য অধিক পরিমাণ কি হবে, অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হবে। ঠিক আছে, যদি দ্রাব্য ধ্রুবীয় কিন্তু দ্রাবকটা অধ্রুবীয়, সেই ক্ষেত্রে কিন্তু অধিক পরিমাণ দ্রবীভূত হবে না। তার দ্রাব্যতা, এই যে ধ্রুবীয় দ্রাব্য কিন্তু দ্রাবকটা হচ্ছে অধ্রুবীয়, সেই ক্ষেত্রে কিন্তু দ্রাব্যের যে দ্রাব্যতা তা কিন্তু হ্রাস পাবে, কম হয়ে যায়। ঠিক আছে, দ্রবণের ক্ষেত্রে তাদের যে এনথালপির যে চেঞ্জ, সলিউশন এনথালপির চেঞ্জ, তা কিন্তু পজিটিভ আবার নেগেটিভ দুটাই হতে পারে। একটা কোনো সলিউশনের ক্ষেত্রে দ্রাব্য দ্রাবকের যে সলিউশন তৈরি হলো, সেই দ্রাব্য দ্রাবকের সলিউশনের মধ্যে কিন্তু এনথালপিটি পজিটিভও হতে পারে আবার নেগেটিভ হতে পারে, সেটাই আমরা আলোচনা করছি। হচ্ছে এনথালপি সলিউশন, অর্থাৎ দ্রবণের যে এনথালপি সেটা যদি লেস দেন 0 হয়, অর্থাৎ লেস দেন 0 বা 0 সমান হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি ঘটনাটা হবে সেটা আমরা আগে দেখে নিই। এটাকে আমরা যদি 1 নাম্বার কেস বলি, কেস 1 যদি বলি, সেই ক্ষেত্রে দেখো, সেই ক্ষেত্রে কি হচ্ছে, দেখো এখানে আবার দেখো
এনথালপি, যে সলিউশনের যে এনথালপি এলো, সেই এনথালপি কিন্তু আবার দুটো জিনিসের ওপর নির্ভর করে। দ্রবণে থাকা যে দ্রাব্য তার ল্যাটিস এনথালপির সঙ্গে নির্ভর করে, অর্থাৎ ল্যাটিস এনার্জির ওপর, আর হাইড্রেশন এনার্জির ওপর নির্ভর করে। এই দুটো ব্যাপারে আমরা আলোকপাত করি। দেখো ল্যাটিস এনথালপিটা কি? ল্যাটিস এনথালপি বলতে যে এক মোল কোনো দ্রাব্য, সেটা হচ্ছে সেই যে দ্রাব্যের যে ক্রিস্টাল, সেই ক্রিস্টালকে সম্পূর্ণরূপে ভাঙতে, আয়নে ভাঙতে যে পরিমাণ শক্তিটা লাগবে সেটাই হচ্ছে তার ল্যাটিস এনথালপি। ক্লিয়ার হলো? এরপর হাইড্রেশন এনথালপিটি কি? এক মোল দ্রাব্যকে জল যোজিত, অর্থাৎ দ্রবণে যে দ্রবণের দ্রাব্যক যেটা জল, সেই জলে দ্রবীভূত হতে যে পরিমাণ শক্তি কি হবে রিলিজ করবে, বোঝা গেল? সেটাই হচ্ছে তার হাইড্রেশন এনথালপি। এবারে ব্যাপারটা কি, কেস ওয়ানে আমরা কি বললাম? কেস ওয়ানে বললাম যে এনথালপি অফ সলিউশন, অর্থাৎ সলিউশনের যে এনথালপি সেটা হচ্ছে লেস দেন 0 বা 0 সমান। তো এই কন্ডিশনটা কখন ফ্রুটফুল হবে? দেখো যখন এখানে যে ল্যাটিস এনথালপি সবসময় কিন্তু পজিটিভ সাইন হবে, কারণ এখানে শক্তি লাগছে। আর হাইড্রেশন এনথালপি সবসময় কিন্তু নেগেটিভ হয়, কারণ কি এখানে এনার্জি রিলিজ করবে, বোঝা গেল? তাহলে এটা পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? এবারে এই কন্ডিশন কখন হবে? কখন হবে দেখো 0 বা 0 থেকে কম, তাহলে সেই ক্ষেত্রে ল্যাটিস যে এনথালপি যে ল্যাটিস, সেটা কি হয়ে যাবে হাইড্রেশন এনথালপির থেকে অনেক কি হবে কম হবে। যখন এই পজিটিভটা কম হবে তখন এই নেগেটিভটা বেশি হবে, আর নেগেটিভ বেশি হলে কী হবে হাইড্রেশন যে সলিউশন সেটাও নেগেটিভের দিকে যাবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তো এই অবস্থায় দেখো হাইড্রেশন এনার্জিটা যখনই বেশি হবে দ্রাব্যটা তত পরিমাণ দ্রাবকে দ্রবীভূত হবে, বোঝা গেল? বেশি পরিমাণ দ্রবীভূত হয়। এবারে আমরা কেস 2 যদি দেখি, কেস 2 এ দেখো এই যে এনথালপি সলিউশন সেটা যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয়, অর্থাৎ দেখো 0 থেকে বেশি বা 0 সমান, কোন সময়ে কন্ডিশনটা ফ্রুটফুল হবে? দেখো পজিটিভ সাইনটাকে বেশি হতে হবে, অর্থাৎ এখানে ল্যাটিস এনথালপির মানটা অনেক বেশি হতে হবে হাইড্রেশন এনথালপির থেকে। ল্যাটিস এনথালপির মানটা তখন বেশি হয়ে যাচ্ছে হাইড্রেশন এনথালপির থেকে, ঠিক আছে? সেই ক্ষেত্রে কি হয়, ল্যাটিসের যে এনথালপি সেটা যদি বেশি হয়ে যায় তাহলে কি ওই ক্রিস্টালটাকে ভাঙা অনেক পরিমাণ বেশি এনার্জি লাগবে, ফলে এটা দ্রবীভূত কম হবে। ক্লিয়ার? এবারে কেস 3 দেখো, কেস 3টা লক্ষ্য রাখো, সলিউশন এনথালপি কি হবে লেস দেন 0, অর্থাৎ 0 থেকে অনেকটা কম। এটা কখন সম্ভব হবে? তখনই সম্ভব হবে যখন ল্যাটিস এনথালপির মান অনেক গুণ কম হবে হাইড্রেশন এনথালপির থেকে, বোঝা গেল? তাহলে হাইড্রেশন যে এনার্জি সেটা কিন্তু ল্যাটিস এনার্জির থেকে অনেক গুণ বেশি, ফলে কী হবে ল্যাটিস এনার্জি কম হাইড্রেশন এনার্জি বেশি, ফলে ল্যাটিসটা ভেঙে গিয়ে ক্যাটায়ন অ্যানায়নগুলো কোথায় যাবে? দ্রবণে চলে আসবে, ঠিক আছে? দ্রবণের দ্রাবকে কী হয় দ্রবীভূত হয়ে যায়, হাইড্রেশন ঘটবে। আমরা যদি NaCl এর কথাই যদি ভাবি জলের ক্ষেত্রে দ্রবীভূত হচ্ছে, সেই ক্ষেত্রে দেখো এখানে NaCl এর কি ল্যাটিস অবস্থান করবে, এখানে পজিটিভ, ছোটোগুলো কি পজিটিভ আর বড়গুলো নেগেটিভ, অ্যানায়ন ক্লোরিন আর সোডিয়াম, এইভাবে তো অবস্থান করবে। এটা ল্যাটিস কম্প্যাক্ট ল্যাটিস অবস্থান করে, ফলে যখন আমরা পোলার দ্রাবক, অর্থাৎ এটা তো পোলার,
জল তো পোলার দ্রাবক অর্থাৎ ধ্রুবীয় দ্রাবক, আর NaCl হচ্ছে কি ধ্রুবীয়, জলীয় দ্রবণে হয়ে যাচ্ছে ধ্রুবীয়। কেমন? তাহলে Na+ আর Cl- এইগুলো কী হবে, ক্যাটায়ন আর অ্যানায়নগুলো বিক্ষিপ্তভাবে ভেঙে যাবে ল্যাটিস এনার্জি কম থাকার জন্য। ফলে এই যে পজিটিভ যে চার্জ, এই পজিটিভ চার্জকে এই জলের অণু কিভাবে ঘেরে উঠবে? দেখো, পজিটিভ চার্জকে কে ঘেরবে? নেগেটিভ, অর্থাৎ যেটার হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যেমন অক্সিজেন। অক্সিজেন দ্বারা এগুলো কি হয়, বন্ধন গঠন করবে, আকর্ষণ করে তা চারিদিক থেকে জলের অণুগুলো ঘিরে দেয়। ফলে এটা হাইড্রেটেড হয়ে গেল। তাহলে এই যে নেগেটিভ যে অ্যানায়ন অর্থাৎ ক্লোরিন মাইনাস, এটাকে কিভাবে হাইড্রেট করব? এটার ক্ষেত্রে দেখো, পজিটিভগুলো অর্থাৎ হাইড্রোজেনগুলো নেগেটিভের দিকে থাকবে। জিনিসটা আশা করি বোঝা যাচ্ছে। ফলে এটাও হাইড্রেট হলো, এটাও হাইড্রেট হলো, ফলে সহজে এটা কি হবে, জলের মধ্যে NaCl দ্রবীভূত হয়ে যাবে। জিনিসটা কি বোঝা যাচ্ছে? যদি না বোঝা যায় আরও একটু ভালো করে জিনিসটা আমরা ডায়াগ্রাম আঁকলে বুঝছে কি, পজিটিভ তাহলে পজিটিভ প্রান্তকে আকর্ষিত করে নেগেটিভ প্রান্ত, বোঝা যাচ্ছে। আর এই পাশে কী থাকবে, পজিটিভ, তাই তো? ঠিক একই রকমভাবে অ্যানায়ন যদি থাকে সেই ক্ষেত্রে উল্টো হবে, সেক্ষেত্রে কী হয়, এখানে পজিটিভ হবে, এখানে নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। তাহলে হাইড্রেশন ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। তাহলে আয়নগুলো হাইড্রেট হয়ে গেল, ফলে সহজে দ্রাবকে দ্রবীভূত হয়ে যাবে। দ্রাব্যতা এখানে NaCl অনেকটা বেশি হয়ে যাবে। কেমন? তাহলে তরলে কঠিনের যে দ্রাব্যতা তা কিন্তু আমরা কারণ বিস্তারিত জানলাম। ফলে কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে সেই বিষয়গুলো আমরা জেনে নিই। প্রথমে তো হচ্ছে দ্রাব্যের ও দ্রাবকের প্রকৃতি, ঠিক আছে? এখানে দ্রাব্য দ্রাবকের প্রকৃতি বলতে দেখো, দ্রাব্য আর দ্রাবক আমরা নিয়ে নিলাম। তো দ্রাব্য হচ্ছে ধ্রুবীয়, দ্রাবকও কি হবে, ধ্রুবীয়, সেই ক্ষেত্রে দ্রাব্যতা কি হবে, বেশি হবে। বোঝা গেল? উদাহরণ দিয়ে যদি আমরা দেখি, জল, এখানে জল না, NaCl যদি নিই, ঠিক আছে, NaCl, এখানে কি হবে, ওয়াটার নিলাম, তাহলে দুটোই হচ্ছে ধ্রুবীয়, সেই ক্ষেত্রে দ্রাব্যতাটা বেশি হবে। যদি আমরা NaClকে CCl4 নিই, CCl4 অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড, এটা কি অধ্রুবীয়, তাহলে অধ্রুবীয় হলে তাতে দ্রাব্যতাটা কি হবে, অনেকটাই কম হবে, তাই না? তাহলে দ্রাব্যতাটা কম হয়, বোঝা গেল? এবারে যদি দ্রাব্য আমরা নিলাম যেটা, সেটা যদি অধ্রুবীয় হয় তখন কি হবে, যেমন আয়োডিন নিলাম, অধ্রুবীয়, তার কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড অধ্রুবীয়, এই দুটাই কি হয়ে যাবে, অধ্রুবীয়। না, যে দ্রাব্য আয়োডিন নিলাম তাকে যদি আমরা অধ্রুবীয় কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত করি, সেই ক্ষেত্রে কিন্তু দুটোই কিন্তু অধ্রুবীয়, তাহলে কি সেম যদি হয়ে যায় অধ্রুবীয় অধ্রুবীয়, সেই ক্ষেত্রে দ্রাব্যতাটা কি হয়, বেশি হবে। তাহলে দ্রাব্যের দ্রাব্যতা বেশি হয়। ঠিক একই রকমভাবে যদি আয়োডিনকে আমরা পোলার সলভেন্টে নিই, অর্থাৎ ধ্রুবীয় দ্রাবকে নিই, জলে নিই, সেই ক্ষেত্রে দ্রাব্যতা কি হবে, দ্রাব্যের দ্রাব্যতা কম হবে, কম হবে। তাহলে আমরা দ্রাব্য দ্রাবকের যে প্রকৃতি তার উপর কিভাবে নির্ভর করবে দ্রাব্যতা দ্রাব্যের, তা আমরা নির্ণয় করতে পারলাম। উষ্ণতার উপর নির্ভরশীলতা, দেখো উষ্ণতার উপর কিভাবে নির্ভরশীল করবে, দেখো যখন কোনো দ্রবণের ক্ষেত্রে যদি তাপ উৎপন্ন হয়, সেই ক্ষেত্রে কি হয়,
ডেল এইচটা কী হবে লেস দেন 0, ফলে যে দ্রবণের তাপ উৎপন্ন হচ্ছে দ্রাব্য দ্রাবক পরস্পর মিশ্রিত হয়ে দ্রবণ তৈরি হচ্ছে, সেই দ্রবণের তাপ উৎপন্ন হলো। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা উষ্ণতা বাড়াই, কিন্তু সেই ক্ষেত্রে বিক্রিয়া কী হবে লাসেতেলিয়ার নিয়ম অনুসারে অপোজিট ডাইরেকশনে চলবে, অর্থাৎ ব্যাকওয়ার্ড ডাইরেকশনে চলে আসবে। সেই ক্ষেত্রে কি দ্রাব্যতাটা অনেকটা কম হবে, দ্রাব্যের দ্রাব্যতা কম হয়। ঠিক একই রকমভাবে যে দ্রবণের ক্ষেত্রে তাপ শোষণ হবে, অর্থাৎ দ্রাব্য দ্রাবক মিশ্রিত হয়ে যে দ্রবণ তৈরি করলো সেই দ্রবণে তাপ শোষিত হচ্ছে, সেই ক্ষেত্রে ডেল এইচ সলিউশন সেটা কী হবে গ্রেটার দেন 0 হবে। ফলে যে দ্রবণের তাপ শোষিত হচ্ছে সেই দ্রবণে যদি আমরা উষ্ণতা বাড়াই তাহলে দ্রাব্যটা বেশি পরিমাণ দ্রবীভূত হবে, দ্রাব্যের দ্রাব্যতা বেশি হয় উষ্ণতা বাড়ার সাথে। তাহলে আমরা কি বললাম যে দ্রবণের তাপ যদি উৎপন্ন হয় সেই ক্ষেত্রে এনথালপি সলিউশনটা কি লেস দেন 0 হবে, ফলে দ্রাব্যের দ্রাব্যতাটা উষ্ণতা বাড়ার সাথে সাথে কী হয় হ্রাস পাবে। আবার যে দ্রবণের তাপ শোষিত হচ্ছে অর্থাৎ ডেল এইচ সলিউশনটা গ্রেটার দেন 0 হচ্ছে, সেই ক্ষেত্রে যদি আমরা তাপ দিই তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশন লাসেতেলিয়ার নিয়ম অনুসারে ফরওয়ার্ডে হবে, অর্থাৎ দ্রাব্যতা বৃদ্ধি পাবে দ্রাব্যের উষ্ণতা বাড়ার সাথে সাথে। এর দুটোর উদাহরণ দেখো, প্রথমের ক্ষেত্রে যে উদাহরণ সেটা হচ্ছে সোডিয়াম সালফেট, আর দ্বিতীয় ক্ষেত্রে যে উদাহরণ দিতে পারি KCl NaCl। এবারে আমরা উষ্ণতার উপর নির্ভরশীল করে একটা গ্রাফ দেখে নিই। দেখো গ্রাফের মধ্যে ওয়াই অ্যাক্সিস বরাবর দ্রাব্যতা নিয়েছি আর এক্স অ্যাক্সিস বরাবর আমরা উষ্ণতা নিয়েছি, অর্থাৎ উষ্ণতা যত বাড়াচ্ছি দেখো NaCl এর উষ্ণতা বাড়ার সাথে সাথে দ্রাব্যতাটা অল্প অল্প কমছে, খুব একটা বেশি কমছে না, ঠিক আছে। কিন্তু দেখো লিথিয়াম সালফেটের ক্ষেত্রে একই রকম NaCl এর মতো হচ্ছে, কিন্তু সোডিয়াম সালফেটের ক্ষেত্রে প্রথমে দেখো কিছু পরিমাণ বৃদ্ধি হলো একটা নির্দিষ্ট উষ্ণতাতে, ঠিক আছে, T.C উষ্ণতা আমরা ধরে নিলাম, সেই উষ্ণতাতে বৃদ্ধি হলো, তারপর আবার হ্রাস পেতে পেতে একটা ক্রমাগত কী হচ্ছে কমতে থাকছে। ঠিক একই রকম KCl এর ক্ষেত্রে দেখো দ্রাব্যতা উষ্ণতা বাড়ার সাথে সাথে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, ঠিক আছে।